ডিয়ার অডিয়েন্স, ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ভিডিও। অ্যাকচুয়ালি আজকের এই ভিডিওটি একটা ইনফরমেশন রিলেটেড ভিডিও। সো এটা হয়তো আপনারা অনেকে ভিডিওটি আসলে আমি যে কথাগুলো বলবো এগুলা হয়তো অনেকে জেনে গেছেন, বাট তারপরও আমি আপনাদেরকে, আমার অডিয়েন্স যারা আছেন, যারা অনেকে জানেন না, তাদেরকে জানানোর জন্য ভিডিওটি মেক করতেছি। সো অ্যাকচুয়ালি দেখেন, আমরা যখন 2024 জুলাইয়ের যে হাসিনা সরকার পতন হয়েছিল, আমাদের হাসিনা তখন পতন হওয়ার পর যখন পতন হওয়া শুরু হয়ে গেছিল, তখন থেকে আসলে অনেক ব্যাংক নাম উঠেছিল যে দেউলিয়া হয়ে গেছে, গ্রাহকের টাকা দিচ্ছে না। তখন কিন্তু অনেক ব্যাংক আসলে, যেমন ইসলামিক ব্যাংক, ইসলামী যতগুলো ব্যাংক ছিল প্রত্যেকটা ব্যাংকে কিন্তু টাকা দেওয়া বন্ধ করে দিয়েছিল। যদি আমি বলি আপনাদেরকে, তাহলে যেমন ইসলামী ব্যাংক যেটা, সেটা কিন্তু কার্ড দিয়ে আপনি সর্বোচ্চ 25,000 টাকা এটিএম বুথ থেকে উইথড্র করা গিয়েছিল, এবং ব্যাংকে সরাসরি, অর্থাৎ যেমন এজেন্ট ব্যাংক যেগুলো আছে সেগুলো তো টোটালি বন্ধ হয়ে গেছিল, বাট যেগুলো মেইন শাখা সেগুলো থেকে আসলে চেকের মাধ্যমে আপনি বা কার্ড দিয়ে, যদি ব্যাংকে গিয়ে কার্ড দিয়ে যদি টাকা তুলেন, তাহলে 50,000 সর্বোচ্চ তোলা গিয়েছিল। আর ইসলামী ব্যাংকের আন্ডারে যে বাকি যে ব্যাংকগুলো আছে, যেমন ইসলামী ফার্স্ট সিকিউরিটি, ইসলামী সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক বা যেগুলো আছে, এগুলাতে অনেক কম দিত। আর বিশেষ করে যেমন ন্যাশনাল ব্যাংক, যেমন এটাতে টাকা অনেক ব্রাঞ্চে আসলে টাকা দেওয়া একদম বন্ধ করে দিয়েছিল, কিছু কিছু ব্রাঞ্চে অনলি 5,000 টাকা দিয়েছিল। তো এরকম অবস্থা হয়েছিল। তারপরে আমরা কি করলাম, যে সবাই ছাত্ররা আন্দোলন করলো, আন্দোলন করার পর সকল মিলে যখন সরকারের পতন হলো, পতন হওয়ার পর ওই আসনে আসলে এমন একজন মানুষকে বসানো হলো, সেটা হলো ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে। তিনি বাংলাদেশে একটি ক্ষুদ্র ব্যাংক প্রতিষ্ঠান করেছিলেন, সেটা হলো গ্রামীণ ব্যাংক। তিনি এই ক্ষুদ্র ব্যাংক প্রতিষ্ঠান করার পর, তিনি এই ব্যাংকটা ক্ষুদ্র ব্যাংক তৈরি করার বিনিময়ে তিনি বিশ্বের দরবারে নোবেল বিজয়ী পেয়ে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছিল। আসলে নোবেল বিজয়ী বিশ্বের মধ্যে কয়জনে পায়? বাংলাদেশের মধ্যে একজন। এটা আসলে সবাই গর্ব করে বলতে হয় যে আমাদের বাংলাদেশের একজন নোবেল বিজয়ী আছেন। কিন্তু তিনি বাংলাদেশে একটি ক্ষুদ্র ব্যাংক প্রতিষ্ঠান করার পর, ওনাকে যখন ক্ষমতায় বসানো হলো, একটা বছর চলে গেল, ব্যাংক সেক্টরে তিনি বলেছেন যে সবচেয়ে বেশি আসলে সংস্কার করা হয়েছে। তাহলে আমরা এখন 1 বছর পর, ডক্টর ইউনূস স্যার 1 বছর, অর্থাৎ 1 বছর চলে গেছে, যাওয়ার পর আর 1 মাস চলে গেছে, অর্থাৎ 1 বছর 1 মাস চলে গেছে। এখন নতুন করে আবার শুরু হয়ে গেছে যে 5টি ব্যাংক, অনেকে বলতেছে 6টি ব্যাংক, অনেক নিউজে দেখতেছি 6-7টা ব্যাংক। বিশেষ করে আমি দেখেছি যে 5টি ব্যাংক আসলে আবারও দেউলিয়া, অবস্থা একদম খারাপ, দেউলিয়া হওয়ার পথে। তো যেহেতু আমি একটা জিনিস বুঝতেছি না, যে যে মানুষটা আসলে একটা ক্ষুদ্র ব্যাংক তৈরি করতে পারে, এই মানুষটা আসার পরও যদি ব্যাংক সেক্টর আসলে স্বাভাবিক না হয়, কারণ হাসিনা পতন হওয়ার পর দেখেন, আহ, যখন আন্দোলন শুরু হয়, তখন কিন্তু প্রবাসীরা রেমিটেন্স দেওয়া বন্ধ করে দিয়েছিল, কারণ তখন অনেক লুটপাট শুরু হয়েছিল। আর আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন যে ব্যাংকগুলো যে লুটপাট হয়েছে, সেই অবস্থায় সবাই আসলে জেনে যায়, জানার পর আসলে রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেয়। সরকার পতন হওয়ার পর আসলে সবাই রেমিটেন্স আবারও পাঠানো শুরু করে। তাহলে রেমিটেন্স পাঠানোর পর আবার স্বাভাবিক পর্যায়ে ব্যাংকগুলো তো আসার কথা, এত রেমিটেন্স প্রতি মাসে আসছে বাংলাদেশের ব্যাংকে। তাহলে এত টাকা আসার পরও বাংলাদেশের যে মাত্র কয়েকটা ব্যাংক দেউলিয়া হওয়ার পথে, এগুলা স্বাভাবিক করতে তো তেমন কঠিন কিছু না। আমি যদি আপনাদেরকে একটা দেশ নিয়ে উদাহরণ দিই, যেমন শ্রীলঙ্কা, এরকম অবস্থা হয়েছিল, তারা সরকার পতনের জন্য আন্দোলন করে সরকারকে পতন করেছিল। তারপরে তাদের এরকম মানে দেউলিয়া হয়েছিল অনেক ব্যাংক, মানে সবকিছু শেষ হয়ে গেছিল বাংলাদেশের মতো। কিন্তু তাদের আবার সবকিছু স্বাভাবিক হয়ে গেছে, যখন সরকার পতন হলো তখন আবার সবকিছু স্বাভাবিক হয়ে গেছে। তো স্বাভাবিক হওয়ার পর আসলে তাদের স্বাভাবিক হওয়ার কারণ, রিজন হলো একটাই, তাদের জনগণ ঠিক ছিল, যার কারণে তারা আবার খুব দ্রুত আসলে ঘুরে দাঁড়াতে পারছে। আমাদের আসলে এরকম সরকার পতন হওয়ার পর যদি আমাদের প্রত্যেক জনগণ বা বাকি যে দলগুলো আছে, সব দলের কর্মীরা, নেতা কর্মী বা যারা আসলে রাজনীতি করে না, সব সেক্টরে মানুষ যদি ভালোভাবে আসলে সঠিকভাবে কাজ করতো, তাহলে এই 1 বছর সময় লাগে না, আবারও আমার বাংলাদেশ আবার সুন্দরভাবে সবকিছু সাজিয়ে সুন্দরভাবে গুছিয়ে নেওয়া যেত। বাট সেখানে আসলে কি হলো, এখন আবার নতুন করে শোনা যাচ্ছে যে 5টি ব্যাংক
একদম আসলে রাস্তায় নামার মতো অবস্থা হয়ে গেছে। সো আমি এই 5টা ব্যাংকের কথা আপনাদেরকে বলে নামগুলো বলে নেই। প্রথম হলো যে ন্যাশনাল ব্যাংক, ওইটা আসলে একদম আগে অবস্থায় ছিল, তারা একটি বছরে কিছুটাই উন্নতি করতে পারলো না। তারপরে গ্লোবাল ইসলামিক ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক, তারপরে ইউনিয়ন ব্যাংক, তারপরে এক্সিম ব্যাংক। সো এক্সিম ব্যাংকে তারা বাংলাদেশ ব্যাংকে নোটিশ দিয়েছিল, তারা 2 বছর সময় নিছে। তারা বলতেছে যে 2 বছরের মধ্যে তারা যদি ব্যবসা বাণিজ্য বা শেয়ার হোল্ডার যেগুলো আছে এগুলা সবকিছু স্বাভাবিক পর্যায়ে যদি করতে পারে, তাহলে গ্রাহকের টাকা যা আছে তা সবাইকে দিতে পারবে। কিন্তু বাকি যে ব্যাংকগুলো আছে তারা কোনো আশ্বাস দিতে পারছে না। তাদেরকে আসলে এরকম অবস্থা, তারা কোনো গ্রাহকের টাকা দিচ্ছে না এখন পর্যন্ত। অনেকে আসলে রেমিটেন্স পাঠাইছে 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা, কিন্তু তুলতে গিয়ে দেখা যায় 5,000 টাকা দেয়। অনেকের ফিক্সড ডিপোজিট আছে 20 লক্ষ, 30 লক্ষ টাকা, তার চেয়ে বেশি, কিন্তু তুলতে গিয়ে দেওয়া যায় টাকা তুলতে পারতেছে না, তাদেরকে বলতেছে যে এখন টাকা দেওয়া যাবে না। তো এই যদি অবস্থা হয়, তাহলে সামনে নির্বাচন ফেব্রুয়ারিতে ঘোষণা দেওয়া হয়ে গেছে। তো আমাদের ব্যাংক সেক্টর যদি এরকম অবস্থা, আসলে আমাদের বাংলাদেশ একটা ছোট্ট একটা দেশ, এখানে যদি আমাদের বাংলাদেশে এত ব্যাংকের কি দরকার? 60টা ব্যাংক বাংলাদেশে আছে, এই 60টা ব্যাংকের কি দরকার? যদি ভালোভাবে 10-15টা ব্যাংক যদি থাকে, এগুলাই স্বাভাবিক, এগুলাই সবচেয়ে ভালো। কিন্তু এত ব্যাংক করার পর এই যে প্রথম একজন সরকার প্রথম হলো, তার একজন সরকার ক্ষমতায় আসলো, নতুন একটা ব্যাংক কয়েকজন মিলে চালু করলো, বা বড় ব্যবসায়ী যারা আছে 2-1 জন মিলে একটা ব্যাংক লাইসেন্স করে, লাইসেন্সের জন্য আবেদন করলো, সরকার ওইটা লাইসেন্স দিয়ে দিল একটা ব্যাংক। তারপরে অনেক অফার দিল গ্রাহককে, যে অ্যাকাউন্ট করলে এরকম ফেসিলিটি পাবেন, এরকম বোনাস পাবেন। প্রথমে তারা খুবই ভালো সার্ভিস দিয়ে গ্রাহককে অ্যাকাউন্ট করে নিবে। তারপরে গ্রাহক যখন অ্যাকাউন্ট করে একটা বিশ্বস্ত অর্জন করে নিবে ব্যাংকটা, তখন এখানে জমা করবে টাকা। তারপরে ব্যাংকগুলো আসলে এরকম লুটপাট শুরু করে দেয়। তো এসব আসলে এত ব্যাংকের লাইসেন্স দিয়ে আসলে বাংলাদেশের এই যে বর্তমানে ব্যাংকিং সেক্টরে যে এই অবস্থা হলো, এখন চিন্তা করেন যে সাধারণ জনগণ যারা আসলে বিশ্বাস করে ব্যাংকে টাকা রাখে, তাদের কি হবে? তো এখন তো দেখা যাচ্ছে যে আসলে ব্যাংকে টাকা রাখাটা সাধারণ জনগণের জন্য খুবই কঠিন একটা পর্যায়ে চলে আসছে। তারা কি করতে হবে এখন? ওই যে আগের মতো, যে পাকিস্তানি আমলের আগে যেরকম মাটির ব্যাংক ছিল, ওই মাটির ব্যাংকে টাকা জমাতে হবে, আর না হয় মাটি একত্র করে মাটির নিচে টাকাটা জমিয়ে রাখতে হবে। এছাড়া কোনো ওয়ে নেই। কারণ বেশিরভাগ আসলে প্রবাসী যারা মিডল ইস্টে থাকেন, তারা কি করে যে প্রতি বছরে হোক বা মাসে হোক ব্যাংকে আসলে কিছু টাকা জমা করে এরকম যে অনেকে জমা করে করে রাখে, যাতে মিডল ইস্টের তো অনেকে বলে যে লাইফ নেই, যে এক সময় যতক্ষণ শরীরে শক্তি, ধৈর্য বা শক্তি আছে কাজ করার মতো, 20-30 বছর কাজ করবে, তারপরে তো দেশে চলে আসতে হবে। তো এসে কি করবে? তো ব্যাংকে জমা রাখে টাকাগুলা, যাতে শেষ বয়সে এসে ওই টাকাটা ব্যাংক থেকে তুলে কোনো একটা ব্যবসা করতে পারে, লাস্ট সময়ে জীবনে কিছু সুখ শান্তি এনজয় করতে পারে। এরকম আসলে চিন্তা ভাবনা করে আসলে বেশিরভাগ আসলে প্রবাসী যারা আছেন, যারা মিডল ইস্টে থাকেন, তারা আসলে এরকম ব্যাংকে টাকা রাখেন। কিন্তু ফার্স্ট ক্লাস কান্ট্রি যেগুলো আছে, তারা আসলে এত টাকা আসলে বাংলাদেশে রাখে না, কারণ তাদের এখানে সিটিজেনশিপ, তারা লাইফের জন্য এখানে তারা ক্যারিয়ার করতে গিয়েছে এবং সেখানেই তারা সবকিছু করে। তো এখন এই যে অবস্থা, এবং দেশে যারা আসলে ব্যবসা বাণিজ্য করতেছেন, যারা ব্যাংকে জমা করে ব্যবসা করার পর টাকাগুলো নিয়ে ব্যাংকে রাখে, তো এখন তো টাকা তুলতে পারছে না। তো এই যে অবস্থা, এই ব্যাংকগুলো এখন কি হবে? তো সরকারের উচিত যত দ্রুত সম্ভব, এই যে কয়েকটা ব্যাংক এখন বর্তমান অবস্থা খুবই খারাপ, বাকি যে ব্যাংকগুলো আছে তারা একটু সহযোগিতা করুক, করে বাংলাদেশ ব্যাংকে সাপোর্ট করুক, করে এই ব্যাংকগুলোকে আবার স্বাভাবিক পর্যায়ে কিভাবে নিয়ে আসা যায়, সবাই মিলে এইগুলো আসলে সমাধান একটা পথ বের করেন। তা না হলে তো আসলে বাংলাদেশের যে পরিস্থিতি শুরু হয়েছে, আসলে ব্যাংকের প্রতি মানুষের আস্থা উঠে যাবে। তো আশা করি আপনারা ভিডিওটা দেখে ব্যাংক সেক্টর সম্পর্কে কিছুটা ইনফরমেশন পেয়েছেন। সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বাজিয়ে রাখবেন। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে।